ত্রিপুরার যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে তার মধ্যে এই জায়গাটি অন্যতম। এখানে এত পরিমাণ মূর্তি রয়েছে যে সেটাকে এক কম এক কোটির সঙ্গে তুলনা করা হয়। ত্রিপুরা এলে এই জায়গাটি অবশ্যই রেকমেন্ডেড। এত সুন্দর মূর্তি সব রয়েছে এখানে। এই জায়গাটির নাম হচ্ছে ঊনকোটি। ত্রিপুরার যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে তার মধ্যে এই জায়গাটি অন্যতম। এই জায়গাটি ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর ঊনকোটি কথার অর্থ হচ্ছে এক কম এক কোটি। আমরা যেমন 69 79 বলি, অর্থাৎ এক কম 70। সেই রকমভাবেই এখানে এত পরিমাণ মূর্তি রয়েছে যে সেটাকে এক কম এক কোটির সঙ্গে তুলনা করা হয়। তো জায়গাটি ভীষণ সুন্দর। আর ভীষণ সুন্দরের সাথে সাথে জায়গাটি খুবই রহস্যজনক একটা জায়গা, যে সেই সময়কার মানুষজন সেরকম আধুনিক যন্ত্রপাতি ছাড়া এইরকম মূর্তি পাহাড়ের গায়ে কী করে খোদাই করলো। হিন্দু পুরাণে এই জায়গার নামকরণের কাহিনীতে কথিত আছে যে কালু কামার নামে একজন স্থাপত্যকার ছিলেন। সেই সাথে তিনি দেবী পার্বতীরও ভক্ত ছিলেন। একবার দেবী মহাদেবের সাথে কৈলাসে যাচ্ছিলেন। তখন কালু কামার বায়না ধরলেন তাকেও তাদের সঙ্গে নিতে হবে। তখন মহাদেব ওনার ওপর শর্ত আরোপ করে বলেন উনি যেতে পারেন, তবে তার জন্য তাকে এক রাত্রির মধ্যে 1 কোটি দেবদেবীর মূর্তি তৈরি করে দিতে হবে। কিন্তু কালু কামার 1 কোটি থেকে একটি কম মানে 59টি মূর্তি তৈরি করতেই সক্ষম হয়েছিলেন, এবং তখন থেকেই এই জায়গার নাম ঊনকোটি। ঊনকোটির মূর্তিগুলি নিয়ে একাধিক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য আরও একটি কাহিনী আছে, যার কেন্দ্রীয় চরিত্র হল মহাদেব। দেবাদিদেব শিব একবার দেবতাদের নিয়ে ত্রিপুরার ওপর দিয়ে বারাণসী যাচ্ছিলেন। মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল 1 কোটি। সন্ধে নামার পর রাত্রিবাসের ব্যবস্থা হয় এই রঘুনন্দন পাহাড়ে। পথ পরিশ্রমে ক্লান্ত দেবতারা গভীর নিদ্রায় অচেতন হয়ে পড়লেন। পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সবারই বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, কিন্তু মহাদেব ছাড়া অন্য কোনো দেবতাদের নিদ্রাভঙ্গ হলো না। মহাদেব বিরক্ত হয়ে একাই বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর নিদ্রায় সমাধিস্থ দেবতাদের কালনিদ্রা আর ভঙ্গ হলো না, এবং তারা অনন্তকালের জন্যই পাথর হয়ে রইলেন। এই দেবতাদের সংখ্যা ছিল 1 কম 1 কোটি, তাই ঊনকোটি। সেই থেকেই এই রঘুনন্দন পাহাড় হয়ে গেল শৈবতীর্থ ঊনকোটি। জায়গাটা যতটা সুন্দর ততটাই কষ্টকর। এত খাড়া সিঁড়ি, শুধু উঠছি আর উঠছি। 100 কতটা যেন সিঁড়ি রয়েছে এখানে, মানে যেটা একদম টপ জায়গা রয়েছে। জায়গাটা খুবই সুন্দর, এত সুন্দর সুন্দর মূর্তি খোদাই করা রয়েছে পাহাড়ে। সত্যি একটা আশ্চর্যের বিষয় যে সেই সময় এরকম সব মূর্তি খোদাই করেছিলেন তারা। কয়েকটা শিব মূর্তি রয়েছে, বিভিন্ন নন্দী মূর্তি, আর বেশ কিছু নারী দেবী মূর্তিও রয়েছেন। এই সিঁড়িগুলো উঠতে সত্যি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত খাড়া সিঁড়ি। এই জায়গাটা হচ্ছে ঊনকোটির টপ মোস্ট জায়গা। আর এই জায়গাটা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে চারিদিকের, গাছপালা, পাহাড়। আর শুনলাম যে এই দিকে রয়েছে বাংলাদেশ। এবার প্রশ্ন হচ্ছে ঊনকোটি আসবেন কি করে? ঊনকোটির নিকটতম শহর হলো কৈলাসহর। সড়ক পথে আগরতলা থেকে কৈলাসহর নিয়মিত বাস চলাচল করে। এছাড়াও ছোট প্রাইভেট কার ভাড়া করেও এখানে আসা যেতে পারে। তাছাড়া ত্রিপুরা পর্যটন দপ্তরও বাস পরিষেবা দিয়ে থাকেন। সরাসরি রেল যোগাযোগ হলো কুমারঘাট এবং ধর্মনগরের সাথে। তারপর সেখান থেকে সড়ক পথে ঊনকোটি আসতে হবে। যেখানে একটি শিব মূর্তি রয়েছে, এটা শিব মূর্তি, এবং দুপাশে এই পাশে এটা একটা দেবী মূর্তি রয়েছে, এবং ওই পাশে সেম একইভাবে একটি দুর্গা মূর্তি রয়েছে। আর এই যে হচ্ছে শিব এর ত্রিশূল,
আর এই সাইড থেকে একটা ঝর্ণা আসছে ওপর থেকে, সেটা হচ্ছে সেই শিবের জটা থেকে যেই গঙ্গা নির্গত হয়েছিল সেইটা। তো ভাবুন সেই সময়ের মানুষজন কতটা প্ল্যানিং করে এই মূর্তিগুলো তৈরি করেছিল। ত্রিপুরা এলে এই জায়গাটি অবশ্যই রেকমেন্ডেড। এত সুন্দর মূর্তি সব রয়েছে এখানে। তবে এই জায়গাতে কিন্তু প্রচুর সিঁড়ি চড়তে হবে, সেইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন। আর যাদের হাঁটুর সমস্যা রয়েছে বা সিঁড়ি চড়তে প্রবলেম, তারা অবশ্যই অ্যাভয়েড করুন এই জায়গাটি। এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের দেশ সহ পৃথিবীর একটা সম্পদ, এই রকম জিনিসগুলো। আর এইখানে যে মূর্তির গায়ে যে মানে যে পাথর দিয়ে মূর্তিগুলো বানানো, সেখানে দেখলাম যে প্রচুর ছেলেপেলে নিজের নাম লিখেছে গর্ত করে করে। সো প্লিজ এই জিনিসগুলো একটু দায়িত্ববান হন, এই জিনিসগুলো বন্ধ করুন, এগুলো আমাদের সম্পদ।